রাতভর ইরানের হামলায় কাঁপল ইসরায়েল। হাইফা তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ। নেতানিয়াহু বাহিনীর ক্ষেপণাস্ত্রের আঘাতে আইআরজিসির গোয়েন্দা প্রধান ও 2 জেনারেল নিহত। ক্ষতিগ্রস্ত পররাষ্ট্র মন্ত্রণালয়, নিহত বেড়ে 224। সংঘাত বন্ধে চুক্তি করবে ইরান, আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। হামলার মধ্যে তেল আবিবের সঙ্গে কোনো আলোচনা নয়, সাফ জানালো তেহরান। I think it's time for a deal, and we'll see what happens. But sometimes they have to fight it out. But we're going to see what happens. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। ইসরায়েলের রাতভর দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তেল আবিব, হাইফা সহ বিভিন্ন শহরে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। নেতানিয়াহু বাহিনীর পাল্টা হামলায় ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর গোয়েন্দা প্রধান ও 2 জেনারেল নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় ইরানে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 224 জন। রোববার ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের আইআরজিসির গোয়েন্দা শাখার প্রধান জেনারেল মোহাম্মদ কাজেমি, ডেপুটি জেনারেল হাসান মোহাক্কেক ও জ্যেষ্ঠ কর্মকর্তা মোহসেন বাকিরি সহ সংগঠনটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য। এছাড়া ইরানের বেশ কয়েকটি অস্ত্র কারখানাকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এ হামলাকে সন্ত্রাসী ও কাপুরুষোচিত উল্লেখ করে আইআরজিসি জানায়, এ হামলার পরপরই ইরান কঠোর ও সুসংগঠিত প্রতিক্রিয়া দিয়েছে। তবে এটা কেবল শুরু। জাতীয় প্রতিশোধের পথ এখান থেকেই শুরু হয়েছে বলেও মন্তব্য করে সংস্থাটি। হামলার প্রতিশোধে হাইফা, নেতানিয়া, আশকেলন ও তেল আবিবের আকাশে ছুটে এসেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হাইফায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবন ও গাড়ি। জরুরি পরিষেবার দলগুলো এলাকা জুড়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কবার্তা। বাসিন্দাদের বাংকারে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ইসরায়েলি বাহিনী জানায়, দেশ জুড়ে সক্রিয় রয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা। তেল আবিব ও জেরুজালেমে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। ইরানের ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। এদিকে ইসরায়েল সব বিমানবন্দর ও আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে বলেও খবর পাওয়া গেছে। বিশ্লেষকরা বলছেন, এটি ইরান ইসরায়েল ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সংঘাতে রূপ নিচ্ছে, যা সাধারণ নাগরিকদের জীবনকেও ঝুঁকিতে ফেলেছে। কাকলি আখতার, সময় সংবাদ। ইসরায়েল ইরান সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। আলিফ, আপনাকে স্বাগত। যশোর, আপনাকে ধন্যবাদ। আলিফ, ইরান ইসরায়েল সংঘাত ক্রমশ বেড়েই চলছে, সেই চিত্র আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হচ্ছে। যেমনটা আমরা জানি যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সবসময় এই খবর ছিল যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক শক্তিশালী, তাদেরকে ভেদ করা এত সহজ না। কিন্তু যখন ইরান ইসরায়েল সংঘাত শুরু হলো, দেখা গেল ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাও কিছুটা নড়ে গেল। আজ সকালেও সবশেষ যতটুকু তথ্য আছে আমরা প্রতিবেদনে দেখলাম যে ইসরায়েলে হামলা চালানো হয়েছে, বেশ কিছু শহর তেল আবিব সহ বলছিলেন। এই জায়গায় আমি একটু যোগ করি, শুধুমাত্র হামলা নয়, কিন্তু ইসরায়েলের প্রধান স্থাপনা লক্ষ্য করে 4টি ভিন্ন ভিন্ন প্রধান স্থাপনা লক্ষ্য করে আজ সকালে কিন্তু ইরান কি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসরায়েলের ক্ষতিগ্রস্ত হওয়ার মধ্যে ধরেন প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই জায়গায় 29 জন কিন্তু হতাহতের খবর আমরা শেষ পর্যন্ত আজকের হামলায় পেয়েছি। প্রথমে খবর ছিল 12 জন এবং সেই হতাহতের সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এবং বাড়তে বাড়তে 29 জনে এসে ঠেকেছে। এই হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এই জায়গায় ইরান ইসরায়েলের যে মধ্যবর্তী সংঘাত, এই সংঘাতে প্রথম থেকে ইসরায়েলের অবস্থান কিন্তু বেশ খানিকটা নড়ে গেছে, অর্থাৎ তাদের অবস্থান কিছুটা হলেও নমনীয় পর্যায়ে যাচ্ছে এবং এর পেছনে ইরানের যে হামলা, এই হামলার সক্রিয়তা বা শক্তিশালীতাকে কিন্তু দায়ী করা হচ্ছে যে ইরানের শক্তিশালী হামলার কারণে ইসরায়েল ধীরে ধীরে সরে আসতে বাধ্য হচ্ছে। এই জায়গায় বেশ কিছু তথ্য আমরা জানিয়ে রাখতে চাই, আমরা একটু যাব। ইরান ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পরবর্তী সময় থেকে কিন্তু যতগুলো হামলা চালানো হয়েছে, আজ সকালের হামলাটি মোটামুটি সবচেয়ে শক্তিশালী। ইসরায়েলি গণমাধ্যমের পক্ষ থেকেও কিন্তু এমনটি দাবি করা হয়েছে, শক্তিশালী হামলা চালানোর খবরটি। ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত করেছে ইরান এবং এই আঘাতের কারণে আমি যেমনটি বলছিলাম 29 জনের হতাহতের খবর আমরা পেয়েছি। এবং এর আগে ইরানের এই হামলার পেছনে যদি আমরা একটু তাকাই, ইসরায়েল কিন্তু হামলা চালিয়েছিল তেহরানে এবং তেহরানের দক্ষিণাঞ্চলের জ্বালানি যে ঘাঁটি রয়েছে, জ্বালানি ঘাঁটির জ্বালানি ডিপোতে তারা বিস্ফোরণ ঘটিয়েছিল এবং এর মধ্য দিয়ে কিন্তু তারা চেয়েছিল ইরান যে হামলা চালাচ্ছে, পারমাণবিক যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, এই হামলার যে মূল চালিকা শক্তি অর্থাৎ
জ্বালানি শক্তি, সেই জ্বালানি শক্তিটিকে মানে নষ্ট করে দিতে চাচ্ছিল তারা। এবং এর পেছনে তেহরানের যে হামলা চালালো ইসরায়েল, এর পেছনে কিন্তু ইরান বলল যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় আছে এবং দফায় দফায় তারা ড্রোন এবং মিসাইলকে প্রতিহত করার দাবি করেছে। এবং তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে যে বহু বছরের প্রস্তুতি তাদের রয়েছে, কাজে ইসরায়েলের এ সমস্ত হামলা মোকাবেলা করার পূর্ণ সামর্থ্য ইরানের রয়েছে। এবং একই সঙ্গে তারা এই হুঁশিয়ারিও দেয় যে ইরান এখনো তাদের সক্ষমতা বা তাদের সামর্থ্যের পুরোটা দেখায়নি। সেক্ষেত্রে আলিফ, ইরানের কি পারমাণবিক হামলা চালানোর কোনো পরিকল্পনা বা এমন কোনো আভাস পাওয়া যাচ্ছে কিনা? পারমাণবিক হামলা চালানোর পরিকল্পনা যদি থেকেও থাকে, সেটা অবশ্যই তারা হামলার আগে পাবলিকলি রিভিল করার কোনো কথা নয় বা উন্মোচন করার কথা নয়। কিন্তু মনে হয় না এত মানে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের যে ধারণা এত সহজেই সক্ষমতাপূর্ণটা তারা দেখায়নি বলছে, তার মানে এই নয় যে খুব শীঘ্রই তারা দেখিয়ে দেবে বা এত সহজে পারমাণবিক হামলার মতো এত জটিল জায়গায় তারা হয়তো পৌঁছাবে না, এমনটাই আশা। কেন? কারণ বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে কিন্তু সংঘাত বন্ধে বিভিন্নভাবে চালানো হচ্ছে, যে সংঘাত বন্ধে যে আহ্বান জানানো হচ্ছে। এবং এই জায়গায় আমরা আরো কিছু জিনিস একটু দেখিয়ে রাখতে চাই। বিভিন্ন সময় কিন্তু আমাদের আন্তর্জাতিক মহল থেকে ইরানের পক্ষে বা বিপক্ষে, ইসরায়েলের পক্ষে বা বিপক্ষে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা এসেছে। এবং আমি যে জন্য শুরুতে বললাম যে ইসরায়েল তাদের জায়গা থেকে কিছুটা সরে এসেছে, তার কিছু প্রমাণ আমরা এখন দেখতে পাচ্ছি। ইরানের যে সরকার, সেই সরকারের পতন ঘটানোর জন্য ইসরায়েল চেষ্টা করছে, এমন দাবি কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে শুরু থেকে ছিল। নেতানিয়াহু দাবি করেছিলেন ইরানের সরকারের পক্ষে ইরানের জনগণই নেই, তাই ইরানের সরকার হটানো তাদের একটি অন্যতম লক্ষ্য বলে তারা দাবি করছিল। কিন্তু আজ সকালে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের সরকার উৎখাত ইসরায়েলের কোনো লক্ষ্য নয়। এবং একই সঙ্গে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমনটি দাবি করেছিলেন যে ইসরায়েলের হামলার অন্যতম লক্ষ্য ছিল খামেনিকে হত্যা করা, এবং এই পরিকল্পনাকে তিনিই নাকি ভেটো দিয়ে আটকে দিয়েছেন। তবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী কিন্তু আজ সকালে বলেছেন খামেনিকে হত্যা তাদের পরিকল্পনার অংশ ছিল না। এই জায়গায় আমরা ইসরায়েলের কিছুটা নমনীয় হওয়া বা যদি বলি দুর্বলতা প্রকাশ পাওয়া। আপনি ট্রাম্পের প্রসঙ্গ যেহেতু আনলেন, ট্রাম্প বলেছেন যে তারা ইরান ইসরায়েল সংঘাত বন্ধে তিনি সচেষ্ট এবং ভূমিকা রাখার চেষ্টা করছেন, শীঘ্রই ইরান ইসরায়েল সংঘাত বন্ধ হয়ে যাবেন। এবং তিনি আরেকটি বিষয় যুক্ত করেছেন যে যুক্তরাষ্ট্রকে যেন লক্ষ্যবস্তু না বানানো হয় এই সংঘাতের মাঝখানে। ট্রাম্প কি কোনো ভূমিকা রাখতে পারে সংঘাত বন্ধে? উনি দফায় দফায় ফোন আলাপ করছেন, বিশ্ব নেতাদের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে, উনি বলছেন উনি চেষ্টা করে যাবেন। কিন্তু এই জায়গায় আমার কাছে আমাদের যেটা ধারণা সেটা হচ্ছে যে ইরানের পক্ষ থেকে কিন্তু ইসরায়েলকে সহায়তাকারী রাষ্ট্রগুলোকেও টার্গেট করার একটি পরিকল্পনার কথা এসেছিল এবং তারপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এ ধরনের মন্তব্য এসেছে। জি আলিফ, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। এদিকে ইরান ও ইসরায়েল সংঘাত বন্ধে খুব শিগগিরই শান্তি প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উদ্যোগেই শান্তি প্রতিষ্ঠিত হবে বলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানান ট্রাম্প। একই সাথে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানলে করুণ পরিণতির হুমকি দেন ইরানকে। ট্রাম্পের এই শান্তি প্রত্যাশা আশার আলো দেখালেও শেষ পর্যন্ত তা কতটা সফল হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার ভয়াবহতা। অশান্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য, উদ্বেগ আর উৎকণ্ঠায় পুরো বিশ্ব। এমন পরিস্থিতিতে কিছুটা আশার আলো দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইরান ইসরায়েলের সংঘাত বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করলেন তিনি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, ইরান ও ইসরায়েলের উচিত একটি চুক্তিতে পৌঁছানো এবং তা হবেই। এ নিয়ে প্রচুর টেলিযোগাযোগ ও বৈঠকও হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন বিশ্বের বিভিন্ন অঞ্চলের উত্তেজনা প্রশমনে তার ভূমিকার স্বীকৃতি অনেকেই না দিলেও সাধারণ মানুষ তা বোঝে। ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ, ইউক্রেন রাশিয়া এবং ইসরায়েল হামাস যুদ্ধবিরতির আলোচনায় শান্তি প্রক্রিয়া এগিয়ে চলার পেছনে তার ভূমিকার কথা তুলে ধরেন ট্রাম্প। ইসরায়েল ও ইরানের মধ্যেও শিগগিরই শান্তি প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান ইসরায়েলের সংঘাত সহজেই শেষ করার দাবি করে তেহরানকে সতর্ক করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু বানালে তার চরম পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্পের এই শান্তি প্রত্যাশা আশার আলো দেখালেও শেষ পর্যন্ত তা কতটা সফল হবে তা নিয়ে সংশয়ে রয়েছেন বিশ্লেষকরা।
זהו יום קשה. ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্পের মন্তব্য নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের চাওয়া পূরণ অর্থাৎ ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার হলেই চুক্তি অর্থবহ হবে। নেতানিয়াহু সতর্ক করে বলেন, ইসরায়েলি বিমান বাহিনী এখন ইরান জুড়ে টার্গেট করে আঘাত হানতে পারছে, তাই ইসরায়েল এমন কোনো চুক্তির জন্য অপেক্ষা করবে না। সাক্ষাৎকারে নেতানিয়াহু একাধিকবার ট্রাম্পের প্রশংসা করে বলেন, তারা সম্পূর্ণ সমন্বিতভাবে কাজ করছেন। যদিও ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি জড়িত নয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলকে জবাব দেওয়ার আগে যুদ্ধবিরতি নয় বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। স্থানীয় সময় রোববার ইরানের এক শীর্ষ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, কাতার ও ওমানের মধ্যস্থতাকারীদের তেহরান একথা জানিয়েছে। আক্রমণের মধ্যে কোনো ধরনের আলোচনায় অংশ নেবে না তেহরান, হোক তা যুদ্ধবিরতি নিয়ে কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তির আলোচনা। যুদ্ধে ইরানের সুস্পষ্ট অবস্থানের পর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে তেহরান ও তেল আবিব। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল, তবে এতে ভেটো দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ কর্মকর্তার বরাতে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 1981 সালে ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। পরবর্তীতে দায়িত্ব নেন দেশটির সর্বোচ্চ নেতার। ইসলামী বিপ্লব রক্ষার শপথে মার্কিন প্রভাব ও উদারনীতি ঠেকাতে চেয়েছিলেন তিনি। 3 দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা খামেনি পারমাণবিক অস্ত্রের বিরোধী বলে দাবি করলেও ইসরায়েলের অভিযোগ, গোপনে চলছে পারমাণবিক অস্ত্র কর্মসূচি। আর এ নিয়েই খামেনিকে হত্যার ছক কষে তেল আবিব। রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা বলেন, ইরান এখনো পর্যন্ত কোনো মার্কিন নাগরিককে হত্যা করেনি, তাই রাজনৈতিক নেতৃত্বে হামলার প্রশ্নই ওঠে না। মার্কিন প্রশাসনের ভাষ্য অনুযায়ী এ অবস্থায় খামেনিকে টার্গেট করলে তা যুদ্ধের শামিল হতে পারত। জানা গেছে, হোয়াইট হাউস এখনো খামেনিকে সরাতে চায় না। মার্চে খামেনিকে চিঠি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরান আলোচনায় না বসলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। তবে মে মাসেও খামেনি বলেন, আমেরিকার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হবে না, এটা শুধু জনমতকে ধোঁকা দেয়া। এই পরিস্থিতিতে খামেনিকে হত্যার প্রস্তাব আসার পর ট্রাম্প তা থামিয়ে দেন। মার্কিন নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের পদক্ষেপ ইরানকে সরাসরি যুদ্ধের দিকে ঠেলে দেবে, আর মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। কাকুলি আখতার, সময় সংবাদ। ইসরায়েলি হামলায় শতাধিক বেসামরিক নিহতের পরও পারমাণবিক বোমা তৈরি থেকে সরে থাকছে ইরান, এমনটাই দাবি করেছেন দেশটির সাবেক রেভলিউশনারি গার্ড প্রধান মোহসেন রেজাই। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, তেহরান যুদ্ধ শুরু করবে না, তবে শেষ করবে তারাই। ইরান এখনই পরমাণু বোমার দিকে যাচ্ছে না। স্থানীয় সময় রোববার রেভলিউশনারি গার্ডের সাবেক প্রধান মোহসেন রেজাইর এ ঘোষণা দেন। জানান, ইসরায়েলের ভয়াবহ হামলায় শতাধিক বেসামরিক হতাহতের পরেও সর্বোচ্চ নেতার ফতোয়া অনুযায়ী ইরান এখনো পরমাণু বোমা তৈরি থেকে বিরত রয়েছে। তবে সেই ঘোষণার মধ্যেও রয়েছে চাপা হুমকি। বলেন, ভবিষ্যতে কি হবে তা এখনই বলা যাচ্ছে না। তেহরান পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে বলেও মন্তব্য করেন রেজাই। তার বক্তব্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপ যদি ইসরায়েলকে সমর্থন দেয়া বন্ধ না করে, তবে তাদের বিমান ইরানের ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হবে, হোক সেটা ব্রিটিশ, ফরাসি কিংবা মার্কিন। তেহরান যুদ্ধ শুরু না করলেও শেষ করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন রেজাই। তার এই বক্তব্য এসেছে একেবারে সংঘাতের কেন্দ্রে দাঁড়িয়ে। শুক্রবার ইরানের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। তেহরানের সরকারি হিসাবে নিহত 200-র বেশি, এর মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে খবর পাওয়া গেছে। এদিকে রোববার সকালে বাতিল করা হয় ওয়াশিংটন তেহরান পরমাণু সংলাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, এটা কেবল শুরু। তবে তিনি বলেন, তেহরান যদি এখনই অনমনীয় কর্মসূচি কমিয়ে আনে, তাহলে হামলা থামানো সম্ভব। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র জানায়, তেহরানের জন্য সবচেয়ে বুদ্ধিমান পদক্ষেপ হবে আলোচনায় ফিরে আসা। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আরও 36 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। নির্ধারিত শর্ত পূরণে 60 দিনের সময় বেঁধে দিল ওয়াশিংটন।
খবর গণমাধ্যমের। ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইতিহাসের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চলায় ইরান, ছড়ে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল। ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের বা IRGCর মহাকাশ ইউনিট এই অভিযান পরিচালনা করে। ইয়া আলী ইবনে আবি তালিব নামে পূর্ণমাত্রার এই অভিযানে ইরান যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা নিয়েই এবারের প্রতিবেদন। চলমান পরমাণু আলোচনার মধ্যেই ইরানে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল, করা জবাব দেয় ইরানও। হামলা পাল্টা হামলার মধ্যেই শনিবার রাতে হাইফা, তেল আবিব সহ বিভিন্ন স্থান লক্ষ্য করে ইতিহাসের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ইরানি গণমাধ্যম বলছে এই হামলায় ইমাদ, গদর ও খাইবার শেকান নামের আধুনিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। হামলায় ব্যবহৃত সবচেয়ে শক্তিশালী মিসাইল ইমাদ, ইরানের প্রথম পূর্ণাঙ্গ গাইডেড ব্যালিস্টিক মিসাইল এটি। এর দৈর্ঘ্য 15.5 মিটার, ওজন 1750 কেজি আর পাল্লা 1700 কিলোমিটার। ম্যানুভারেবল ওয়ারহেডে থাকা ফিনের কারণে বায়ুমণ্ডলে প্রবেশের পরও গতির দিক পরিবর্তনে সক্ষম এই মিসাইল, আর এতেই লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে ইমাদ। তালিকায় আরও রয়েছে গাদর মিসাইল, শাহাব 3-এর উন্নত সংস্করণ এটি। 1950 কিলোমিটার পাল্লার এই মিসাইলে রয়েছে 3টি ধরন, গাদর এস, গাদর এইচ ও গাদর এফ। 2 ধাপ বিশিষ্ট এই রকেটের প্রথম ধাপ তরল জ্বালানিতে চললেও দ্বিতীয় ধাপ চলে কঠিন জ্বালানিতে। ওজন কমাতে স্টিলের বদলে ব্যবহৃত হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয়, সেই সঙ্গে ওয়ারহেডের নকশাও বদলানো হয়েছে। এতেই বেড়েছে গতি ও নির্ভুলতা। ইরানের আরেকটি মোক্ষম অস্ত্র খাইবার শেকান, এর 2টি সংস্করণই ইসরায়েলের অ্যারো 3 বা ডেভিড স্লিং সিস্টেম ভেদ করতে সক্ষম। এটিও প্রায় 1450 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ম্যানুভারেবল রি এন্ট্রি ভেহিকেলস ব্যবহার করায় এটি প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে নিখুঁতভাবে। শক্তিশালী 2 ধাপ বিশিষ্ট কঠিন জ্বালানির ইঞ্জিন এটিকে করে তুলেছে অ্যাডভান্স স্ট্র্যাটেজিক উইপনে। আমিরুল ইসলাম আলিফ, সময়ের সংবাদ। ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেলে তেহরানকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাজ। আর নিজ ভূখণ্ডে হামলার প্রতিশোধে মরিয়া তেহরান। ইসরায়েলি হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধের বিষয়ে চিন্তা করছে পেজেশকিয়ান প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে দুই দেশের পাল্টাপাল্টি আগ্রাসন রূপ নিতে পারে দীর্ঘমেয়াদী সংঘাতে। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ঘিরে বেড়েছে উত্তেজনা। ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান, একই হুমকি দিয়েছে ইসরায়েলও। এমন পরিস্থিতিতে দুই দেশ দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেলে তেহরানকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাজ। শনিবার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন তিনি। পরে দেশটির প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, আয়াতুল্লাহ সরকারের প্রতিটি স্থাপনা ও লক্ষ্যবস্তুতে আঘাত হানা হবে। আগামীতে ইরানে যে হামলা চালানো হবে সে তুলনায় আগের আক্রমণ কিছুই নয় বলেও উল্লেখ করেন তিনি। বর্তমানে ইসরায়েলি বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা ধ্বংস করেছে বলেও দাবি করেন নেতানিয়াহু। সংঘাতময় এ পরিস্থিতিতে পিছিয়ে নেই ইরানও। তেহরানের তেল ও জ্বালানি স্থাপনায় হামলা আরও বাড়লে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে দেশটি। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির এক বিশ্লেষকের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালী বন্ধ করে দিলে এটাই হবে তেহরানের চূড়ান্ত প্রতিক্রিয়া। এদিকে পারস্য উপসাগরে প্রবেশের একমাত্র সমুদ্রপথ বন্ধের বিষয়ে বিবেচনা করছে ইরানও, এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRINN। হরমুজ প্রণালী হচ্ছে ইরান ও ওমানের মাঝে অবস্থিত একটি সংকীর্ণ পানিপথ, যার মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর অধিকাংশ তেল রফতানি হয়। এর আগে 2019 সালে যুক্তরাষ্ট্র তেহরানের তেল রফতানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের পর ইরান এই প্রণালী বন্ধের হুমকি দিয়েছিল। ইরান ইসরায়েলের শত্রুতা বহু পুরনো, তবে 2023 সালের অক্টোবরে গাজায় সবশেষ সংঘাত শুরুর পর দুই দেশের মধ্যে দ্বন্দ্ব আরও বৃদ্ধি পায়। মৌসুমী সাথী, সময় সংবাদ। এদিকে হরমুজ প্রণালী বন্ধে ইরানের হুমকিতে সরগরম বিশ্ব বাণিজ্য ও অর্থনীতি। বিশ্বের 1/5 তেল পরিবাহিত হয় এই পথ দিয়ে, যার উপর নির্ভরশীল এশিয়া, ইউরোপ, এমনকি যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধ হলে এর প্রভাব পড়বে গোটা বিশ্বের অর্থনীতির ওপর। এমনকি বিশ্ব পরাশক্তিগুলো এই পদক্ষেপের জবাব সামরিক শক্তি দিয়ে দিতে পারে বলেও ধারণা তাদের।
বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। এটি একদিকে ইরানকে এবং অন্যদিকে ওমান ও সংযুক্ত আরব আমিরাতকে বিভক্ত করেছে। একই সঙ্গে এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং ভারত মহাসাগরকে আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। চলমান ইরান ইসরায়েল সংঘাতে হরমুজ প্রণালীটি বন্ধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান, যা নিয়ে সরগরম বিশ্ব বাণিজ্য। যুক্তরাষ্ট্রের জ্বালানি পরিসংখ্যান সংস্থা EIA বলছে, বিশ্বের প্রতিদিন ব্যবহৃত তেলের প্রায় 20% অর্থাৎ প্রতিদিন 2 কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবহন হয়। শুধু তাই নয়, প্রায় 1/4 প্রাকৃতিক গ্যাস বা LNG এই পথ দিয়ে পাড়ি দেয়। এই প্রণালী ব্যবহার করে অপরিশোধিত তেল রপ্তানি করে সৌদি আরব, ইরান, কুয়েত, কাতার, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত। 2018 সালের তথ্য অনুযায়ী এই পথ দিয়ে 76% তেল পৌঁছেছে এশিয়ায়, বিশেষ করে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুরে। ইউরোপ এবং যুক্তরাষ্ট্র এই প্রণালীর উপর নির্ভর করে তেল আমদানির জন্য। এ অবস্থায় হরমুজ প্রণালীর যথাযথ বিকল্প খুঁজে পাওয়া প্রায় অসম্ভব বলে দাবি বিশ্লেষকদের। বিশ্বব্যাপী হরমুজ প্রণালী দিয়ে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় 700 বিলিয়ন মার্কিন ডলার। এই পথ বন্ধ হলে একদিকে যেমন তেলের সরবরাহে ঘাটতি দেখা দেবে, তেমনি পাল্লা দিয়ে ঘটবে মূল্যবৃদ্ধি। ইউরোপে দেখা দেবে জ্বালানির সংকট, শিল্প, পরিবহন ও কৃষি খাতে বাড়বে ব্যয়, ভেঙে পড়বে সরবরাহ চেইন, আর বিশ্ববাজারে শুরু হবে অস্থিরতা। হরমুজ বন্ধ হলে সবচেয়ে বড় চাপ পড়বে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং এশিয়া, এই 3 শক্তির ওপর। এমনকি সরাসরি তেল আমদানি না করলেও তেলের বৈশ্বিক দামে প্রভাব পড়বে প্রতিটি দেশের অর্থনীতিতে। হরমুজ প্রণালী ঘিরে মার্কিন ভূ রাজনৈতিক হিসাব অত্যন্ত স্পষ্ট। এই অঞ্চলকে নিরাপদ রাখতে বাহরাইন, কাতার ও কুয়েতে যুক্তরাষ্ট্রের নৌ ও বিমান ঘাঁটি রয়েছে। শুধু 2023 সালেই যুক্তরাষ্ট্র এই অঞ্চলে 65,000-এর বেশি সেনা সদস্য ও নৌবাহিনী মোতায়েন রেখেছে। এর আগেও ইরান এই প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিলে যুক্তরাষ্ট্র বোমারু বিমান ও রণতরী পাঠায়। স্পষ্ট বার্তা দেয় যে মার্কিন অর্থনীতিতে আঘাত হানলে তার ফলাফল হবে মারাত্মক। ধারণা করা হচ্ছে, এবার যদি ইরান এই পথ বন্ধ করে তাহলে মার্কিন প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক ও সামরিক। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে আরও 59 ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার কেন্দ্র ছিল নেটো জারিম করিডোরের পাশের গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্র। জাতিসংঘের মতে GAEF এর এই নতুন ত্রাণ ব্যবস্থা মানবিকতার পরিপন্থী। অন্যদিকে হামাসের অভিযোগ, ত্রাণকে যুদ্ধাস্ত্রে পরিণত করেছে ইসরায়েল। গাজার মানবিক সহায়তা কেন্দ্র যেন এখন মৃত্যু ফাঁদ, যেখানে খাবারের খোঁজে গিয়ে হামলার শিকার হতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। স্থানীয় সময় রোববার আবারও গাজার বিভিন্ন অঞ্চলে নির্মম হামলা চালায় নেতানিয়াহু বাহিনী, যার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল নেটজারিম করিডোরের পাশের গাজার হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্র। এছাড়া গাজার রাফা শহর ও নুসেইরাত শরণার্থী শিবিরেও হামলা চালায় ইসরায়েলি সেনারা। ঘটেছে বহু হতাহতের ঘটনা। জাতিসংঘের মতে GHF এর এই নতুন ত্রাণ ব্যবস্থা মানবিকতার পরিপন্থী। জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থার মুখপাত্র বলেন, এটি একটি ব্যর্থ মানবিক উদ্যোগ, যার কারণে ত্রাণ পৌঁছানোর কাজটি ঠিকমতো চলছে না। অন্যদিকে হামাস বলছে ত্রাণকে যুদ্ধাস্ত্রে পরিণত করেছে ইসরায়েল। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন কাজ শুরুর পর থেকে এখন পর্যন্ত ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় 274 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত 2000-এর বেশি। এছাড়া ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা 55,000 ছাড়িয়েছে। আহত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। নতুন করে 36টি দেশের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সই করা অভ্যন্তরীণ কূটনৈতিক বার্তায় দেশগুলো নিয়ে বেশ কিছু উদ্বেগ তুলে ধরা হয়েছে। পাশাপাশি 7 দিনের সময় বেঁধে দেওয়া হয় এই দেশগুলোর জন্য। নির্ধারিত সময়ের মধ্যে নিরাপত্তা অভিবাসন ব্যবস্থায় পরিবর্তন না করা হলে পুরোপুরি বা আংশিক নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানায় ট্রাম্প প্রশাসন। নতুন করে এবার আরও 36টি দেশের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সই করা এক অভ্যন্তরীণ কূটনৈতিক বার্তার বরাত দিয়ে একথা জানায় বার্তা সংস্থা রয়টার্স, যেখানে দেশগুলো নিয়ে বেশ কিছু উদ্বেগ তুলে ধরা হয়। পাশাপাশি এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। হোয়াইট হাউস বলছে, যেসব দেশ বিশ্বস্ত পরিচয়পত্র দিতে ব্যর্থ হবে কিংবা নিজেদের নাগরিকদের প্রত্যাবাসনে সহযোগিতা করছে না, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া
নেওয়া হবে। এজন্য দেশগুলোকে 60 দিনের সময় বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে নিরাপত্তা ও অভিবাসন ব্যবস্থায় পরিবর্তন না আনলে পুরোপুরি বা আংশিক নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানায় ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে অভ্যন্তরীণ কূটনৈতিক বার্তার এসব তথ্য উঠে আসে। এর আগে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে 12টি দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দেন ডোনাল্ড ট্রাম্প। বিদেশি সন্ত্রাসী ও অন্যান্য জাতীয় নিরাপত্তার হুমকি থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষার প্রয়োজনীয়তার কথা বলে ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়। অর্জিতা শাহসিন, সময় সংবাদ। ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় স্বজনদের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরিবারগুলোতে নেমে এসেছে শোকের ছায়া। ছেলে ভাই হারিয়ে দিশেহারা স্বজনেরা। উঠে আসছে একের পর এক হৃদয় বিদারক গল্প ও স্মৃতিচারণ। এদিকে তদন্তের সহায়তায় ঘটনাস্থল পরিদর্শন করেছে বোয়িং, FAA এবং US ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ডের কর্মকর্তারা। লন্ডন যাওয়ার স্বপ্ন ছিল 30 বছর বয়সী লরেন্স ক্রিশ্চিয়ানের। বাবার মৃত্যুর পর মা আর বোনের বেঁচে থাকার একমাত্র সম্বল ছিলেন তিনি। লরেন্স বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য লন্ডন থেকে দেশে ফিরেছিলেন, আর এবার তাকে বিদায় জানাতে হলো সেই পরিবারকেই। মায়ের চোখে অশ্রু, বোনের কণ্ঠে থেমে যাওয়া কান্না। লরেন্স ক্রিশ্চিয়ান বৃহস্পতিবার সকালে মাকে ভিডিও কলে বলেন, লন্ডন পৌঁছেই আবার কথা হবে, এটাই ছিল শেষ কথা। এরপরে আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়। আমার ছেলে আমাকে বলেছিল আমি যেন যে কোনো চিকিৎসার খরচের কথা তাকে জানাই, সে টাকা পাঠাবে। আমার ছেলে এও বলেছিল খুব শিগগিরই ফিরে এসে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে এবং লন্ডনে গিয়ে আমার চিকিৎসা করাবে। এদিকে দুর্ঘটনার দিন মায়ের চায়ের দোকানের ভেতর ঘুমাচ্ছিলেন 14 বছর বয়সী কিশোর আকাশ। এই সময় যেন প্রকৃত অর্থেই তার পরিবারের ওপর আকাশ ভেঙে পড়ে। বিমান বিধ্বস্তের ঘটনায় কিশোরটির মা প্রাণে রক্ষা পেলেও নিহত হন আকাশ। পরিবারের এই ছোট্ট সদস্যের শেষকৃত্যের অনুষ্ঠানের আয়োজনে মা বোনের আহাজারি যেন থামার নামই নিচ্ছে না। অনেক পরিবার এখনো অপেক্ষা করছেন প্রিয়জনদের খোঁজে। গুজরাটে রোববার কল্পনা প্রজাপতির শেষকৃত্যে অংশ নেয় তার পরিবার। ফুলে মোড়া কফিন বহন করে শ্মশানের দিকে নিয়ে যান আত্মীয় স্বজন। বুক ভাঙা কান্নায় বিদায় জানান প্রিয়জনকে। ঘটনার 3 দিন পর রোববার ঘটনাস্থলে পৌঁছান বোয়িং, FAA এবং US ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ডের কর্মকর্তারা। তারা ঘটনাস্থল ঘুরে দেখেন, যেখানে 12 জুন সকালে আহমেদাবাদে উড্ডয়নে কিছুক্ষণ পরে বিধ্বস্ত হয় বোয়িং 7878 ড্রিমলাইনারটি। ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, দেশ জুড়ে বোয়িং 787 বহরের জরুরি পরিদর্শন শুরু হয়েছে। তদন্তে উড্ডয়নের সময় ল্যান্ডিং গিয়ার খোলা থাকার বিষয়টি উঠে আসে। এছাড়া থ্রাস্ট ও ফ্ল্যাপ নিয়েও সমস্যার ইঙ্গিত মিলেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভারতের পুনেতে সেতু ভেঙে 6 পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 32 জন। তাদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। রোববারের এই ঘটনা ঘটে কুন্দমালা এলাকায়। সেতুটি ভেঙে পড়ার সময় অনেক পর্যটক নদীতে পড়ে যান, কয়েকজন ভেসে যান প্রবল স্রোতে। এরই মধ্যে 6 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে। গত 2 দিনে প্রবল বৃষ্টির কারণে নদীর জলস্রোত ছিল বিপজ্জনক। এলাকাবাসীর অভিযোগ, সেতুর কাঠামোগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে উদযাপিত হয়েছে মার্কিন সেনাবাহিনীর 250তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 79তম জন্মদিনে দিবসটিতে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। সেনাবাহিনীর দীর্ঘ পথ চলার এই মাইলফলক উদযাপন উপলক্ষে একত্রিত হয় প্রায় 2 লাখ দর্শনার্থী। প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে দেশের জন্য জীবন উৎসর্গ করা প্রতিটি সেনা সদস্যের প্রতি সম্মান প্রদর্শন করেন। একদিকে জাতীয় গর্ব, অন্যদিকে ব্যক্তিগত উদযাপন। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শনিবার ছিল যেন ইতিহাস আর রাজনীতির সম্মিলিত প্রদর্শনী। 250 বছর পূর্ণ করল মার্কিন সেনাবাহিনী, আর এই দিনটি আবার ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 79তম জন্মদিন। সব মিলিয়ে ব্যতিক্রমধর্মী সামরিক আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো শহর।
জাঁকজমকপূর্ণ এই কুচকাওয়াজে অংশ নেয় ৬,০০০-এর বেশি সেনা সদস্য, ছিল ৮৪টি সামরিক যান এবং আধুনিক ও পুরনো মডেলের ট্যাঙ্ক ও হেলিকপ্টার। আকাশে উড়েছে সামরিক বিমান আর রাজপথ কাঁপিয়েছে ট্যাঙ্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত শারমান ট্যাঙ্ক থেকে শুরু করে সর্বাধুনিক M1 আমরামস ব্যাটল ট্যাঙ্কও ছিল প্রদর্শনীতে। নিরাপত্তা জোরদার ছিল চূড়ান্ত পর্যায়ে। আয়োজনটি ঘিরে শহরে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। সেনাবাহিনীর দীর্ঘ পথ চলার এই মাইলফলক উদযাপন উপলক্ষে একত্রিত হয় প্রায় 2 লাখ দর্শনার্থী। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প অংশ নেন এক বিশেষ শপথ অনুষ্ঠানে। 250 জন সেনা সদস্যের পুনর্নিয়োগে তিনি নিজ হাতে পাঠ করান শপথ। সেনাবাহিনীর উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, দেশের জন্য জীবন উৎসর্গ করা প্রতিটি সৈনিকের প্রতি তিনি চিরঋণী। এই মুহূর্তে আমরা এই বিশ্বের সবচেয়ে আলোচিত ও শক্তিশালী দেশ। আমাদের দেশ শিগগিরই আগের যে কোনো সময়ের চেয়ে আরো মহান হয়ে উঠবে। ইতিহাস জুড়ে আমরা অনেক ভাগ্যবান, কেননা আমাদের পাশে ছিল একদল সাহসী সেনা সদস্য ও দেশপ্রেমিক যোদ্ধা। আজ আমি নির্ভয়ে ঘোষণা করছি, ভবিষ্যতের যে কোনো সময়ে, যে কোনো প্রজন্মে যখনই দেশের ডাকে সাড়া দিতে হবে, মার্কিন সেনারা সেখানে থাকবে অটলভাবে। এছাড়া গোল্ডেন নাইটস প্যারাশুট দলের মনোমুগ্ধকর প্রদর্শনী মুহূর্তটি করে তোলে আরও রোমাঞ্চকর। একটি মার্কিন পতাকা নিয়ে একজন প্যারাট্রুপার অবতরণ করেন এবং সেটি হস্তান্তর করেন ট্রাম্পের হাতে। বিশ্লেষকদের মতে এই আয়োজন কেবল একটি সামরিক প্রদর্শনী নয়, বরং ছিল অতীত ও বর্তমান সৈনিকদের প্রতি জাতির কৃতজ্ঞতা জানানোর একটি সম্মানজনক অনুষ্ঠান। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সঙ্গীত ব্যান্ড BTS এর বর্ষপূর্তি উপলক্ষে দেশটিতে 2 দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে BTS ফেস্ট। দীর্ঘ বিরতির সামরিক প্রশিক্ষণ শেষ করে আবারও মঞ্চে ফিরল জনপ্রিয় K-পপ ব্যান্ড। এবারের বর্ষপূর্তিতে দেশ বিদেশ থেকে 7,000-এর বেশি BTS প্রেমীরা অংশ নেন। এই উৎসবে 20টিরও বেশি থিমযুক্ত বুথের আয়োজন করা হয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। বিশ্ব সঙ্গীতে উন্মাদনার আরেকটি নাম BTS। নতুন প্রজন্মের কাছে দক্ষিণ কোরিয়া মানেই BTS, আর BTS মানেই K-পপ তারকাদের মেলা, যেটি বাস্তবে দেখলেই মনে হবে এটি একটি ভিন্ন জগৎ, তরুণ তরুণীদের আবেগ অনুভূতির জায়গা। 2022 সালে ইয়েস কাম টু বুসান কনসার্টের পর দীর্ঘ বিরতি নেয় BTS। এবার 12 বছর বর্ষপূর্তি উপলক্ষে মঞ্চ কাঁপানো পারফরমেন্স নিয়ে ফিরছে দলটি। এর মধ্যে দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষ হলো সঙ্গীত প্রেমীদের। BTS এর 12 বছর পূর্তিতে শুক্রবার ও শনিবার দক্ষিণ কোরিয়ার গোয়াং কিনটেক্সে অনুষ্ঠিত হয়েছে 2 দিনব্যাপী BTS ফেস্টা। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকলেও সকাল থেকে তীব্র রোদ উপেক্ষা করে দীর্ঘ 1 কিলোমিটারের বেশি বড় লাইনে দাঁড়িয়ে হলে প্রবেশ করে BTS প্রেমীরা। 60,000-এরও বেশি BTS প্রেমীদের মিলন মেলায়, যার বেশিরভাগই তরুণী ও বিদেশি। এই তারকারা কিছুদিন আগেই সামরিক প্রশিক্ষণ নিয়ে ব্যান্ডে যোগ দিয়েছেন। তাদের স্বাগত ও অভিনন্দন জানাতেই আমরা এখানে এসেছি। BTS এর 12তম জন্মদিনে তারা আবার পুরনো রূপে ফিরে এসেছে। BTS এর প্রতি আমার ভালো লাগা থেকে এখানে আসা। 2021 সাল থেকে আমি তাদেরকে অনুসরণ করি। আমি এখানে আসতে পেরে এবং BTS আর্মির সঙ্গে আনন্দ উপভোগ করতে পেরে অনেক আনন্দিত। BTS এর বর্ষপূর্তি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশি BTS ভক্তদের পক্ষ থেকে উপহার বিতরণ সহ নানা কার্যক্রমে অংশ নেন এই তরুণী। টিমে থেকে আমি আজকে আসছি কারণ BTS এর 12 বছর পূর্ণ হয়েছে। আমি BTS কে চিনি 2018 সাল থেকে, আর পছন্দ হওয়া শুরু হয় ওদের DNA এরা থেকে। উৎসবে 20টিরও বেশি থিমযুক্ত বুথের আয়োজন করা হয়। আর্মি বোম, হোয়েল ফটো জোন, BTS গেম জোন, BTS প্রাপ্ত পুরস্কার প্রদর্শনকারী ট্রফি জোন সহ ছিল বয়স জোন, যেখানে BTS সদস্যদের রেকর্ড করা বার্তা শুনতে পান ভক্তরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। চীনের হাংঝৌ শহরে অনুষ্ঠিত হলো বিশ্বের প্রথম মানব সদৃশ রোবটের বক্সিং প্রতিযোগিতা। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের যুগে এই প্রতিযোগিতা শুধু বিনোদন নয়, ভবিষ্যতের বহু কার্যকরী রোবট তৈরির পথে একটি বড় পদক্ষেপ বলে জানান আয়োজকরা। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, ভারসাম্য, আক্রমণ আর প্রতিরোধ সব মিলিয়ে ভবিষ্যতের যন্ত্রমানব উন্নয়নে নতুন মাইলফলক তৈরি করেছে এই প্রতিযোগিতা।
চায়না মিডিয়া গ্রুপের আয়োজনে হাংঝৌ শহরে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় বসে অভিনব বক্সিং আসর। মানুষ নয়, রিংয়ের লড়াইয়ে এবার নেমেছে হিউম্যানয়েড রোবট। ইউনিট্রি কোম্পানি তৈরি G1 সিরিজের এই রোবট এর আগেও অংশ নেয় দৌড় প্রতিযোগিতায়, তবে এবার লক্ষ্য আরো বড়। গতি নয়, মূল পরীক্ষা ছিল ভারসাম্য আর চটপটে প্রতিক্রিয়ার। জয় পরাজয়ের লড়াইয়ে রোবটগুলো দেখিয়েছে অসাধারণ আগ্রাসী মনোভাব, জ্যাব, হুক, এমনকি কিক। নৈপুণ্য দেখিয়েছে বক্সিং এর প্রতিটি মৌলিক কসরতে। রিংয়ের পাশ থেকে মৌখিক নির্দেশ ও রিমোট কন্ট্রোলে পরিচালিত হয় এই যুদ্ধ। একদিকে আক্রমণ, অন্যদিকে আত্মরক্ষা। এই দুই ভারসাম্য বজায় রেখে প্রতিপক্ষের আঘাত সামলানোই ছিল আসল চ্যালেঞ্জ। প্রতিযোগিতার আগে রোবটগুলোকে পার করতে হয়েছে কঠিন সহনশীলতা পরীক্ষা। শক রেজিস্ট্যান্স ও ওভারহিটিং নিয়ন্ত্রণে সফল এসব যন্ত্রমানবকে এখন যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতিতেও পরিচালনা করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রতিযোগিতার টেকনিক্যাল টিম বলছে, এমন বাস্তব পরীক্ষাই রোবটকে উন্নত করে তুলেছে। তবে বিশেষজ্ঞদের মতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে তৈরি রোবটের পূর্ণাঙ্গ ক্ষমতা এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি। জেজিয়াং ইউনিভার্সিটির গবেষক লি গাওফেং বলেন, রোবটের দক্ষতা আশাজনক হলেও বাস্তব জীবনের প্রয়োজনে এখনো ঘাটতি রয়েছে। পরবর্তী বড় অগ্রগতি আসতে পারে ডেক্সটারিটি, টেকটাইল সেন্সিং ও স্মার্ট ম্যানিপুলেশনের মতো খাতে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজভর ইরানের হামলায় কাঁপল ইসরায়েল। হাইফা, তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ। নেতানিয়াহু বাহিনীর ক্ষেপণাস্ত্রের আঘাতে IRGCর গোয়েন্দা প্রধান ও 2 জেনারেল নিহত। আরও 36 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। নির্ধারিত শর্ত পূরণে 60 দিনের সময় বেঁধে দিল ওয়াশিংটন, খবর গণমাধ্যমের। এবং ভারতের পুনেতে সেতু ভেঙে 6 পর্যটক নিহত, আহত অন্তত 32। নদীতে ভেসে গেছেন বেশ কয়েকজন। কাঠামোগত ত্রুটির কারণে এই দুর্ঘটনা বলছেন স্থানীয়রা। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়।